নমস্কার। কালকে অনারেবল জাস্টিস শম্পা দত্ত পালের জাজমেন্ট নিয়ে বলেছিলাম, তাতে অনেকেই টেন্সড হয়ে গেছেন। আপনাদের একটা কথা বলি, টেনশানের কোনো ব্যাপার নেই। কাউন্টার জাজমেন্ট অনেক আছে, সেগুলো অ্যাপ্লাই হবে, সুতরাং টেনশান করবেন না। আমি এখনও বলছি, রেন্ট কন্ট্রোলে যে ডিপোজিটটা দেওয়া হয়, কোর্টের মামলা হলে, সমন সার্ভিস হলে কোর্টেই দেওয়ার কথা, কারণ স্ট্যাটিউটের বাইরে গিয়ে কিছু হয় না। জাজমেন্ট আসতেই পারে, জাজমেন্ট পরবর্তীকালে চেঞ্জও হতে পারে, হাইকোর্টেও হয়, সুপ্রিম কোর্টেও হয়। জাজ টু জাজ ওপিনিয়ন ভ্যারি করে, আর একটা কোঅর্ডিনেট জাজমেন্ট অন্য কোঅর্ডিনেট বেঞ্চের জাজমেন্টের সঙ্গে ট্যালি নাও করতে পারে। অথবা আমরা এইভাবে বলি যে কোঅর্ডিনেট বেঞ্চের জাজমেন্ট অন্য কোঅর্ডিনেট বেঞ্চ সেটা মানতে নাও পারে বা তার উপর বাইন্ডিং নয়, কিন্তু ডিভিশন বেঞ্চের জাজমেন্ট সিঙ্গেল বেঞ্চের জাজমেন্টের ওপর আসে, মানে সিঙ্গেল বেঞ্চের জাজ ডিভিশন বেঞ্চের জাজমেন্ট মানতে বাধ্য, মানা উচিত। তেমনিভাবে সিঙ্গেল বেঞ্চ দুটো কোর্ট যদি দুরকম জাজমেন্ট দেয় একই সাবজেক্ট ম্যাটারে, এবার সেই জাজমেন্টটা যদি সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হয়, কারণ রিভিশনের পর ডাইরেক্ট সুপ্রিম কোর্ট, ডিভিশন বেঞ্চ নেই, হয় না, সেটা সুপ্রিম কোর্টে আবার মডিফাই হতেও পারে, নাও হতে পারে। এবার সুপ্রিম কোর্ট যে জাজমেন্টটা দেবে সেটা বাইন্ডিং অন অল পার্টিজ, অন অল কোর্টস। অথবা সিঙ্গেল বেঞ্চের জাজমেন্ট আছে, আবার ডিভিশন বেঞ্চে উল্টো জাজমেন্ট আছে, তাহলে ডিভিশন বেঞ্চের জাজমেন্টটাই কাজে লাগবে, বাইন্ডিং অন অল কোর্টস। আমাদের এটা মানতে হবে, হায়ারার্কিটা মেনে চলতে হবে। হায়ারার্কি বলতে সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, তারপরে 3জন জাজের বেঞ্চ, তারপর 5জন জাজের বেঞ্চ, স্পেশাল বেঞ্চ। যে জাজমেন্ট সবথেকে বেশি জাজের বেঞ্চে হয় সেই জাজমেন্টটাই বাইন্ডিং হয়, এবং সুপ্রিম কোর্টে যে জাজমেন্ট হবে সেটা সবাই কোর্টের জন্যই বাইন্ডিং। সুতরাং যে জাজমেন্টটা কালকে আমি ডিসকাস করছিলাম সেটা আলটিমেট নয়। রেন্ট কন্ট্রোলে জমা দিলে সেটা সবসময় ভ্যালিড ডিপোজিট নাও হতে পারে, ভুলভাল জমা হতে পারে। সেই ভুলভাল জমা বা ইনভ্যালিড ডিপোজিট কিন্তু কোর্ট বিচার করবে। রেন্ট কন্ট্রোলে জমা দিয়ে দেওয়া মানে এই নয় যেটা বোনাফাইড ডিপোজিট হলো, ভ্যালিড ডিপোজিট হলো। ভ্যালিড ডিপোজিট কি ইনভ্যালিড ডিপোজিট সেটা কোর্টে চ্যালেঞ্জ হবে, কোর্ট বিচার করবে। সুতরাং কেউ টেনশান করবেন না, যেটা আমি বলেছি সেটাই করে চলুন, যদি আমার ওপর আপনাদের বিশ্বাস থাকে বা যদি কনফিডেন্স থাকে। কারণ আমি কোনো কথা কনফিডেন্স ছাড়া বলি না, খুব দৃঢ়ভাবে বলি, এবং যেটা ঠিক সেটাই বলি আমার মতামত অনুযায়ী। যেটা ভুল সেটা আমি বলি না, বা বলে দিই এটা ভুল। যাই হোক, এছাড়াও একজন লিখছেন যে জানতে চেয়েছেন যে 2Gর মামলায় 7172 যদি না করা হয় 73 অ্যাপ্লাই করবে, WSটা কি রিজেক্ট হয়ে যাবে, ডিফেন্স টাক আউট হয়ে যাবে? এটা তার মাথায় এসছে, অরিজিৎ দত্ত সম্ভবত। তাকে আমি বলি যে 72, 71, 72, 73 2Gর মামলায় হয় না। যেখানে 2Gর মামলা করা হয় সেখানে 71, 72 লাই করে না। সেখানে খুব জোর অকুপেশন চার্জের জন্য আলাদা অ্যাপ্লিকেশন করা যেতে পারে প্লেন্টিফের তরফ থেকে, কিন্তু 71, 72 যদি ডিফেন্ডেন্ট করে থাকে সেটা রিজেক্ট হওয়ার কথা। কারণ 2Gটা হচ্ছে স্পেশালি ট্রেসপাসার্স, যে তার সে টেনেন্ট যখন কোর্টে যায় সে হয়ে যাচ্ছে স্ট্যাটুটারি টেনেন্ট, আবার সে টেনেন্ট মারা যাওয়ার পর তার ওয়াইফের লাইফ লং টেনেন্সি থাকে, এবং ছেলে মেয়েদের 5 বছর। এই 5 বছর হয়ে গেলেই, বা ওয়াইফ যদি মারা যায় তারপরে যে টেনেন্সিটা থাকছে সেটা হয়ে গেল ট্রেসপাসার্স, টেনেন্সি বিকাম ট্রেসপাসার্স। 2Gর মামলাটা এভিকশন অফ এ ট্রেসপাসার্স, নট অ্যাজ এ টেনেন্ট, স্ট্যাটুটারি টেনেন্ট নয়। যদি ট্রেসপাসার হয় সেখানে 2G হলে
সেখানে 7(1), 7(2), 7(3) কোনোটাই লাই করে না। যা হবে রিটেন স্টেটমেন্ট দিয়ে হবে, রিটেন স্টেটমেন্ট ফাইলিং করে হবে।